সৎ মানুষের সঙ্গে সমবেত হওয়ার অনুশীলন, সাধু সঙ্গ ভালো সঙ্গ। আজকের পর্বে যিনি আমাদের অতিথি, আমার বন্ধু, তিনি এই চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন অনেক দিন ধরে। সাধুর এই চর্চা সকলের জন্য নয়, তিনিই পারেন যিনি সাধু সঙ্গে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদের কথোপকথনের আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে, যিনি তার এই সময় পর্যন্ত মাটি ও মানুষের সঙ্গে হেঁটেছেন, তাদের সঙ্গে গান করেছেন আর সাধু সঙ্গে থেকেছেন, চর্চা করেছেন জীবনের সেই সমস্ত সময়গুলো। ডেকে নিচ্ছি কোক স্টুডিও খ্যাত এবং এপার বাংলায় ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সূচনা শেলী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক ব্যস্ততার মাঝখান থেকে টাইম বের করে তোমার এই আড্ডাবাজি, এটা কিন্তু একেবারে একটা আড্ডাবাজি। অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, এটা হচ্ছে সেরকম একটা পায়তারা, আড্ডা দেওয়ার পায়তারা আর কি। আসলে অনেক দিনই দেখা হয় না, অনেক দিন দেখা হয় না। খুব ভালো একটা ব্যাপার যে তোমার সাথে আবার আড্ডা দিতে পারছি, তোমাকে দেখলেই ভালো লাগে, বিশ্বাস করো। এখন ব্যস্ততা কি নিয়ে? এখন ব্যস্ততা, আমি তো আসলে গান ছাড়া আর কি নিয়ে ব্যস্ততা থাকবে আমার, গান নিয়েই ব্যস্ত আছি। বিভিন্ন চ্যানেলে লাইভ টাইপ করছি, এখন স্টেজ শোগুলো হচ্ছে, তারপর কিছু নতুন সিনেমার নতুন গান, ওগুলো নিয়ে আর কি একটু বেশি ইয়ে করছি, যে নতুন গানগুলো বেশি তুলতে হচ্ছে, বেশি প্র্যাকটিস করতে হচ্ছে, এগুলো করছি আর কি। আচ্ছা, ধরো তুমি নর্মালি যে ধরনের গান করো, আমি একটু এই প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাচ্ছি, তাতে করে হচ্ছে দর্শকের এক ধরনের কনফিউশনটা দূর হয়ে যাবে। এটা কনফিউশন না, ইনফ্যাক্ট আমি এটা বোঝার জন্য, সেটা হচ্ছে যে তুমি লালনের গানই করে যাচ্ছ, ফোক করছি, শুধু লালনের গানই না, হ্যাঁ অন্য সাধকের গানও করছো। এই ঘরানা থেকে হঠাৎ করে তোমাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা পেলাম হচ্ছে এবারে কোক স্টুডিওতে, মানে এবার না, মানে ঠিক তার আগের দিওয়ানা গানটা। এবং সেখানে তোমার গেটআপ, যেভাবে তুমি চিরাচরিত যে শৈলীকে আমি চিনি, সেখান থেকে একটু বের হয়ে, আলাদা হয়ে, এবং আমার কাছে দারুণ লেগেছে, এটা খুবই দারুণ এবং আমি ভীষণ রকমের উপভোগ করেছি। মজাটা হচ্ছে, তোমার কি কোনো রকমের এই জার্নিতে ব্যাঘাত ঘটছিল, যে আমি যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত, যে ধরনের গান আমি করি, সেখান থেকে বের হয়ে এসে এইরকম একটা জনরার গান, এত মিউজিক, এত মিউজিশিয়ান, সেখান থেকে নিজের লুকটাও চেঞ্জ করে ফেললা, এইটার সম্পর্কে একটু বলো তো। মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, যে দর্শক আমাকে যেভাবে দেখে, ধরো যে দেখছে আমি সবসময় শাড়ি টাড়ি পরে আছি, সাদা শাড়ি, এগুলো তো লাইভে গেলে করি, কিন্তু আমার কাছে আসলে ড্রেসটা এত বড় কিছু না যে সবসময় আমাকে সাদা পরে থাকতেই হবে বা এরকম। আমি এমনি সময়ও যেমন পরি নর্মাল, তো কোক স্টুডিওতে ওই ড্রেসে আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এরকম নর্মালি পরি এরকম ড্রেস। তো হয়তো বা দর্শক ওইভাবে দেখেনি আমাকে, তো দেখেছে বলেই, তুমি ওরকম দেখেছে বলেই বলছো, তুমিও কিন্তু এমনি নর্মালি দেখেছো আমার ওরকম প্যান্ট শার্ট, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আর গানের ব্যাপারটা বলবো যে গানটা আমি লালন সাঁইজির গানটা অনেক ভালোবেসে মন থেকে করি, ফোকটাকে আমি অনেক ভালোবেসে করি, কিন্তু তাই বলে যে আমি অন্য গান শিখিনি তা না। আমি ছোটবেলা নজরুলগীতি করেছি, রবীন্দ্রনাথের গান, যেমন এবার SVF এ রবীন্দ্রনাথের একটা গান করেছি আমি, তো অরিন্দম দা আমাকে দিয়ে করিয়েছে। তো এইটা এই দর্শক যেমন নতুন ভাবে পেলো যে আমি রবীন্দ্রনাথের গানও করছি, সেটাই মানে আমি অন্য টাইপের গান, তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো এটা? হ্যাঁ, আমার কোনো প্রবলেম হয় না, কারণ মানে অ্যাজ আ শিল্পী হিসেবে যদি আমি বলি, তাহলে মানে সব ধরনের গান আমি গাইতে পারি, এইটাই হওয়া উচিত, যে আমি সব গানই গাইতে পারি। আমি তো সাঁইজিকে ভালোবেসে তার কথাকে ধারণ করার মানে চেষ্টা করি, যে তার কথা মতো ওই পথে আসলে মানে যদি চলতে পারি তাহলে নিজের জীবন তো সার্থক। তো এর জন্য ভালোবেসে তার গানটা করি, বা ফোক আমি খুব ভালোবাসি, কিন্তু আমি অন্য গানও করি। মানে শিল্পীর জায়গা থেকে ব্যারিয়ারটা রাখতে চাচ্ছ না, এক নাম্বার। একদম। দ্বিতীয় হচ্ছে, তোমার আইডেন্টিটি লালন, ফোক, ঠিক আছে, তোমার জীবনযাপনে সেটা আছে, কিন্তু শিল্পী হিসেবেও কখনো কখনো নিজেকে ছাড়ায়া যে আরেকটি মাত্রায় ছোঁয়ার আকাঙ্ক্ষা তো যে কোনো শিল্পীরই থাকে। এখন গান করে যাচ্ছি, লালন সাঁইজির গান নিয়ে যে প্ল্যান আমার, ধরো যে হ্যাঁ সাঁইজির এত গভীরের কথা, এত সুন্দর কথা, বা আমরা ধরো আমার মতো একটা মানুষ, আমি ছোটবেলা থেকেই সাঁইজির এই পথেই, এরকমই জীবনযাপন কিন্তু আমার, তো আমি যে সমর্পণ করে দিয়েছি, বা এরকম অনেক বড় বড় সাধুগুরুরা আছে যারা তাদের জীবনটাকে আসলে সাঁইজির এই কথার উপরেই
সমর্পণ করে দিয়েছেন। তো এই যে যে সমর্পণ করে দিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে মানে এমনি তো সাধুগুরু সমর্পণ করে না না না, সেটা তো একটা, তো এই যে জিনিসটা সত্যিকারের যে পথটা, আমি তো চাই যে আসলে আমার মুখ দিয়ে সাইজির বাণী সারা বিশ্বে ছড়িয়ে যাক, সবাই পাক আসলে এই জিনিসটা। আমরা কেন শুধুমাত্র বাংলাদেশে সাইজি আছেন বলে আমরাই পাবো? না না, সবাই পাবে, মানে বিশ্বের কাছে উনি চলে যাবে এটাই, এবং এটা নিয়ে উনি গেছেন। কিন্তু আমি চাই যে আমি আমার মুখ দিয়ে যে সাইজির বাণী, সেই বাণীটা প্রচার করতে পারি। একদম 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 এইটাই। না, তোমার জীবন যাপনে তুমি ধরো যে যেটা তুমি বললা, তুমি তো অলরেডি সমর্পণ করেছো নিজেকে সাইজির, ওনার যে চলা, ওনার যে এথিক্স, ওনার যে আদর্শ জায়গা থেকে। তাতে কি এখনকার যে জীবনযাপন আমরা অভ্যস্ত, সেখানে কি কোনো কনফ্লিক্ট লাগে তোমার কাছে, যে না আমি ওই জীবনযাপনের সাথে এই জীবনযাপনের কোথাও কোনো মেলবন্ধন ছিন্ন হচ্ছে কিনা, এরকম কি কখনো মনে হয়েছে? ছিন্ন হচ্ছে কিনা আসলে ব্যাপারটা ওরকম না। দেখো যে আসলেই যারা সাধু পথে বা সাধু মতে চলে, তারা কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনের থেকে অবশ্যই তারা ভিন্ন। কেন তুমি নিজেকে দিয়ে একটু বোঝো না, যে কারণেই ধরো যে আমার সাথে তোমার এত মিল, আমি তোমাকে এত ভালোবাসি কেন? কারণ তুমিও এরকম গুরুবাদী মানুষই। তো এই গুরুবাদী মানুষ যারা হয়, আর যারা গুরুবাদী হয় না, যারা গুরুকে বিশ্বাস করে না, দেখা গেছে যে এই গুরু ধরাটা বা এই সাধু মত পথ এগুলো বিশ্বাস করে না, তারা অবশ্যই সাধারণ মানুষের থেকে আলাদা, একদম ওর সাথে না মিলবে না। ও মানে ওই সাধারণ মানুষটাও এই সাধু মতের মানুষকে দেখলে মনে হবে যে এটা এরকম কেন, এই মানুষটা একটু কেমন জানি ভিন্ন রকম, আমাদের মতো না। আবার আর যে সাধু মতের, সেও ভাববে যে জীব মানুষ যেটা সাধুরা বলে যে হ্যাঁ জীব মানুষ আর সত্যিকারের মানুষ, আমরা তো আসলেই জীব আছি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে হচ্ছে মানুষ হতে হবে, মানুষ হতে হবে। তো এবং সাইজির মর্ম কথা আসলে এইটাই, এইটা তুমি আরেকটু আমাকে, মানে এটা ইনফ্যাক্ট আসলে দর্শকের জন্য, সাধু তত্ত্ব নিয়ে অনেকের ভুল ভ্রান্তি আছে। আমি একদম অনেস্টলি নিয়ে বলছি। আমাদের এখানে অনেকে মনে করেন সাধু সঙ্গ বলতে যেটা বুঝি আমরা, এরা বাউল, এরা ফকিরি, এদের কোনো সংসার ধর্ম বলে কোনো কিছু নাই, এরা সারাদিন গাঁজা খায়, এরা সারাদিন পথে পথে ঘুরে বেড়ায়, এরা মানুষ এরকম না। বাট এইটা তারা বলে, একটু নাক ছিটকানো বিষয় আছে। আবার কারো কারো ভক্তি আছে এবং তারা এটা বলে যে এরা সংসার বিরাগী মানুষ। কিন্তু আদৌ কি সাধু সঙ্গের মূল মন্ত্র কি এটা? যারা ধরো সংসার করেনি, ও সংসার করতে চায় না, কারণ সংসার তো একটা বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব, যেটা তুমি একবার নিয়ে ফেললে তুমি এটা এড়াতে পারবে না। তোমার ভালো লাগলো না আর করলে না, এটা তো এমন না, এটা তোমার সারা জীবনের জন্য। হ্যাঁ, ইভেন যে তোমার সঙ্গিনী হবে, সে কিন্তু ওই পরপার, তো মানে যারা গুরু ধরা তারা তো পরপার বিশ্বাস করে, ওই পারে গিয়েও কিন্তু এই সঙ্গিনীকেই লাগবে। তার মানে যে একটা সঙ্গিনী বাছাই করাটাও কতটা, মানে এটা শুধুমাত্র এই যে তুমি মানুষ রূপে আছো পৃথিবীতে তা না, পরকালেও এই সঙ্গিনীকেই নিয়ে যেতে হবে। তো সেখান থেকে বাছাই করাটা বিশাল বড় ব্যাপার। যদি তোমার না মেলে, সেক্ষেত্রে যে করেনি সংসার, করেনি, ওর মতো থাকছে, বেড়া জালে পড়তে যাচ্ছে। এইটা সাধারণ দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমার কাছে মনে হয় কি সাধুরাও তো কিন্তু সংসার, এই বিশ্ব সংসার তো সংসারই, আর মানে একটা হিউম্যান বিং, মানে হয় না, মানুষের সম্পর্কটা। সাধু আছে না, যেমন আমার সাইজি বিয়ে করেছেন, তার একটা মেয়ে আছে, এরকম আরো অনেক সাধুগুরু আছে যাদের সংসার আছে, করেছে, কিন্তু তারপরে তাদের সংসারটা কিন্তু এই সাধারণ মানুষের, যেমন ধরো যে চাকরি বাকরি করলো, অফিস গেলো, আবার বাসায় আসলো, খাওয়া দাওয়া করলো, বাচ্চা কাচ্চা হলো, অবশ্যই। আর সাধুদেরটা তো একটু ভিন্ন, ওদের সংসার মানে অন্যরকম। ওরা একটা, যদি ওদের একটা বাচ্চা কাচ্চাও হয়, সেটাও ওদের নিজেদের হিসাবের মধ্যে থাকবে। ওরা হিসেব করে যে এখন আসলে ছেলে হবে না মেয়ে হবে, এটাও তারা জানে। তো সবকিছুর মূলেই হচ্ছে সাধুদেরকে আর সাধারণ মানুষের মধ্যে অবশ্যই অনেক। এইটা একটু ছোট্ট করে বলো তো, এই যে ভিন্নতা আছে, এই ভিন্নতাকে ওনারা আসলে কোন ব্যাপারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে নিজেকে যে আলাদা করে রাখা আর মানুষ হয়ে ওঠার যে চেষ্টাটা, হ্যাঁ, যে আমি মানুষ হতে চাই, আমি আসলে কি করলে মানুষ হব, কি করলে মানুষ হব, হ্যাঁ, মানে আমি কি নিজেকে মানুষ বলে দাবি করতে পারি, মানে কোন জিনিসটা থাকলে পরে আমি মনে করবো যে আমি মানুষ হইতে পারছি আসলে? এখন সব থেকে বড় কথা কি, যে ছোট্ট দুইটা লাইনের কথাই লালন সার ধরো যদি আমরা মেনে চলি, সত্য বল সুপথে চল ওরে আমার মন, তো এতটুকুই যদি কেউ করতে পারে, মানে
তাহলে আমার মনে হয় না মানুষ হওয়ার জন্য আর তার কোনো কিছু লাগবে। কারণ কিসের জন্য? তুমি দেখো, তুমি যদি বলো যে আজকে আমি সারাদিন সত্যি কথা বলবো, দেখা গেছে যে তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছো যে তুমি না ওইখানে আসলে, কারণ আমরা তো জাগতিক জগতের মানুষ, আমাদেরকে না ওই এড়ানোর জন্য একটা মিথ্যা কথা বলতেই হচ্ছে, আবার ওই একটা মিথ্যাকে ঢাকতে আরো প্রচুর বলতে হচ্ছে, প্রচুর বলতে হচ্ছে। শুনতে অনেক ছোট কথা, মনে হচ্ছে যে কতটা সহজ, আমি মনে হয় ইচ্ছা করলেই পারবো, কিন্তু না, হবে না এটা। আমি ইচ্ছা করলেই পারবো না যে সত্য বল সুপথে চল, এটা একদিন না। তুমি জাস্ট ভাবো যে আমি 10টা দিন এরকম থাকবো, একদম সত্যি কথা বলবো, হ্যাঁ, কোনো এই করবো না সেই করবো না, এদিকে তাকাবো না ওইদিকে তাকাবো, মানে তোমার যতগুলো ইন্দ্রিয় আছে সবগুলোকে তুমি কন্ট্রোলে রাখতে চাও। ধরো তুমি এটা ভাবলে যে আমার চোখ কন্ট্রোলে আছে, আমার নিঃশ্বাস কন্ট্রোলে আছে, আমার মানে সবকিছু কন্ট্রোলে আছে, তুমি এটা 10 দিন তুমি করতে চাও, দেখবে হবে না। খুব কঠিন, খুব কঠিন, মানে 2 দিনই হবে না, মিথ্যে কথা চলে আসবে, মানে বলতেই হবে। তুমি এমন সিচুয়েশনে পড়ে যাবে যে বলতেই হবে। এর জন্যই তো যে কথাটা শুনতে যতটা সহজ, আসলে সহজ না, অনেক কঠিন। তো এইটা করতে পারলেই, এইটুকু করতে পারলেই মানুষের জীবন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সে নিজে বুঝবে যে আমার জীবনটা আসলেই চেঞ্জ হয়েছে। আমি একটা সাধারণ মানুষের থেকে তখন যারা মিথ্যা বলে ওদেরকে দেখলেও চেনা যায়, ঠিক আছে? তখন নিজের কাছে নিজেকে খুব মানে ভালো লাগে যে আমি অন্তত সেখান থেকে নিজেকে একটু আমি ওদের থেকে মনে হয় একটু আলাদা করে যাচ্ছি। আড্ডা আরো দেব হচ্ছে, কারণ আজকে অনেক কথা বলবো এটা আমি ভাবছি, কিন্তু তুমি কি কিছু খাবা, মানে চা কফি চা কিছু খাবা? হ্যাঁ হ্যাঁ, চা খাই, ব্যবস্থা আছে। তুমি বানাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি আসবো আমি, তুমি ঠিক আছে বা এখানে বসতে পারো। ওকে ঠিক আছে, আমি তোমার জন্য অবশ্য ব্যবস্থা রাখছি যে একটার আছে, সেটা দুই আছে, মানে তুমি আসবা, সেটা গান হবে না, সেটা তো হইতে পারে না। না, সেটা তো অবশ্যই। এই যে মাঝখানে তুমি ওপার বাংলায় একটা সিনেমার, আমি ওই গানটা শুনলাম একটা সিনেমায়, তুমি আর এই সাকিব একটা গান করলে, ডুয়েট মনে হয় না? ওইটাও এসবিএফ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা কি তোমার প্রথম সিনেমা ছিল নাকি না? হ্যাঁ, ওইটাই প্রথম ছিল, ওইটাই প্রথম সিনেমা করলে। ওই গানটা কি করে, মানে সংযোগটা কি করে ঘটলো, একটু কি বলবো নাকি? এটা আসলে কি, ওই আমি তো কলকাতাতে থেকেছি, তুমি আমার বাসায় গেছো, জানো। তুমি চায়ে চিনি খাবা নাকি? হ্যাঁ, একটু চিনি দিও। কতটুকু দেবো? 2 চামচ? না, 1 চামচ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কলকাতা, হ্যাঁ আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। ওখানকার অরিন্দম দা যে, তো উনি হচ্ছেন, বলছিলেন যে শেলি, তোমার গান আসলে আমি চাই যে কিছু একটা করি, আমি কাজ করি তোমার সাথে। আমি বললাম ওকে ঠিক আছে, করো। কি গান? তো ওদের এই এসবিএফ এর এই প্রজেক্টটা আসার পর ওরা আমাকে বলছিল যে তাহলে একটা লালন গীতি গান রবীন্দ্রনাথের গানের সাথে কি করা যায়, কিছু করা যায়, মানে রবীন্দ্রনাথ গানের সঙ্গে এটার কি ওরা ফিউশন করছে। দারুণ দারুণ দারুণ। দিদি ভাই তুমি এইখানে আসো, তোমার অনেক দূরে মনে হচ্ছে, আর একটু কাছাকাছি কথা বলি আমরা। আচ্ছা, চলো। খুবই সুন্দর, ভালো হয়েছে না? চলো চলো চলো। আচ্ছা, ও একতারা ডুগি আছে। হ্যাঁ, এই যে আছে এখানে, খুবই সুন্দর। আচ্ছা চলো আমরা চাটা খাই, তারপরে একটু পরে আমরা সুন্দর আড্ডা দিলাম। আড্ডা দেখো তো কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। মুখে দাও। কি ভালো বানাও তুমি। না, ওই পাতাটা দিলে এমনি ভালো হয়। হ্যাঁ, সেটাই দেখলাম, আমারটা বেশি হয়ে গেছে। একটু ভালোবাসা বেশি দিয়েছো। খুব সুন্দর। পুদিনা পাতা খাওয়া যায়, স্বাস্থ্যের জন্য ভালো। এবারে বলো, ওইটা আমি একবার একটু, এখন ওই কনসেপ্টের জায়গাটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে তুমি লালনকে মিক্স আপ করলে, এটা কি তুমি ওদেরকে ভাবনাটা দিলে? হ্যাঁ, আমি মানে গানগুলো আমি রেকর্ড করে ওদেরকে পাঠালাম। আচ্ছা, ওরা বলেছিল যে যে কোনো একটা গান হতে হবে যেটা তুমি গাইবে, এই গানের সাথে কোন গানটা ভালো যায় একটু দেখো তো শেলি। তো আমি দেখলাম যে সাইজির একটা গান ঢুকিয়ে দিই, খুব ভালো হবে এটার সাথে, এরকম। ওরাও এই গানটা পরে ওরা দেখে ওরা খুব পছন্দ করলো, বললো যে খুবই ভালো লাগছে, এটা থাক। ওরা আসলে জানতো না তখন যে এটা লালনের গান, ওরা একটা গান হিসেবে ধরেছে যে কোনো একটা ফোক গান। অরিন্দম জানতো না এটা লালন সাইজির গান? না, প্রথমে জানতো না, পরে আমি বললাম দাদা এটা কিন্তু সাইজির গান, বললো খুব ভালো হয়েছে, তাহলে তো আরো বেশি ভালো হলো। তারপরে দেখলাম ওই গানটার কথা অনেক মানুষ বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটার ওই যে ইয়াটাও ভালো হয়েছে, তোমার গানের চিত্রায়নটা ভালো হয়েছে, ভিডিওটা খুব দারুণ হয়েছে, খুবই ভালো, খুব প্রাসঙ্গিক মনে হয়েছে ওখানে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে ওই জায়গায় তুমি এবং যে সাকিব দুজনে তো বাংলাদেশের, একদম
এই দুজনে বাংলাদেশি মানুষ, ওপার বাংলা, ওটাও আসলে আমাদের ভালোবাসার জায়গা। ওখানে একটা সিনেমায় গান হলো, এটা তো একটা মানে হয় না যে আত্মতৃপ্তির একটা বিষয় লাগে। আরেকটা সিনেমাতে গান করেছি, ওটা এখনো রিলিজ হয় নাই, হয়ে যাবে। কোনটা বলো তো? হয়ে গেলে তখন নামটাও আসলে আমি আমার একটা অভ্যাস আছে, বদ অভ্যাস বলতে পারো, যে আমি কাজ করে ভুলে যাই। আমি ওটা আসলে মনে রাখতে চাই না। কারণ কিসের জন্য? যে কাজ করে মনে রাখলে কি হবে, যে ওইটার জন্য আবার আশা করে বসে থাকবো যে কবে বেরোবে, এই যে টেনশনটা, এটা আমি নিতে চাই না, একদমই না। যে কাজ করেছি, যদি ভালো কিছু হয়, যখন বেরিয়ে যাবে তখন ঠিক বুঝতে পারবো বা শুনতে পারবো, সবাই শুনবে। ওটা নিয়ে আসলে হাপিতিস করা না না না, আমি শুধু মাঝে মাঝে একটু জিজ্ঞেস করি অরিন্দম দাদাকে, যে দাদা কি অবস্থা, গানটার কি হলো? বলছে সব রেডি হয়ে গেছে, হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। আচ্ছা, মানে এমনি শুটিং সবকিছু শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি, মানে একটা সিনেমাতে করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তা তুমি ওই দিকে কয়টা সিনেমাতে গান করলে? সিনেমাতে দুটোতে করেছি, একটাতে করেছি, আর হচ্ছে তোমার এসবিএফ এ দুটো। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের একটা, আর লালন সাইজির ওই যে 4 লাইন। এই রবীন্দ্রনাথের গান তুমি করলা? হ্যাঁ, এইটা তো একটু শোনা লাগবে। হ্যাঁ, মানে করলাম, ওরা চেয়েছে, ওরা অরিন্দম দা বুঝতে পেরেছে যে শেলি রবীন্দ্রনাথের গান করলে ভালো লাগবে। আমি কিন্তু ওকে বলিনি যে আমি ছোটবেলায় শিখেছি। তার মনে হয়েছে যে ও ভেবেছে কি, এই যে দেখো, এই যে বাইরের যে ব্যাপারটা, ভাঙার যে ব্যাপার, মানে আমি লালনের শিল্পী বলেই এটা দেখো, আমার বাংলাদেশ যে জিনিসটা তুমি একটু আগে বললে যে তুমি তো লালনের গানই করছো, বা কোকের একটু তুমি অন্য টাইপের গান করলে কেমন লাগলো তুমি জিজ্ঞেস করলে না, বা দর্শক কিভাবে নিচ্ছে। তো বাংলাদেশের আমি মনে করি যে আমি লালনের গান করছি বলে শুধু যে লালনের গানই করবো, ভাঙতে হবে না। আমার গলা কি শুধু লালনের গানের জন্যই না, আরো অনেক গানের জন্য। সাইজিকে আমি অনেক ভালোবাসি, তাই বলে যে অন্য গান করতে পারি না, এটা কিন্তু একটা শিল্পীর জন্য একটা কেমন যে না, উনি শুধু একটা জায়গায় আটকে থাকা শিল্পী তো না না না, আমি তো এটা ছোটবেলায় আমি শিখেছি সব ধরনের গান করা। এখন করছি বলেই লোকজন জানতে পারছে, তখন করিনি। তো ব্যাপারটা হচ্ছে যে ভাঙতে হবে। একটা শিল্পীকে যদি না ভাঙে তাহলে বোঝা যাবে না আসলে ওর মধ্যে কি আছে, ও আসলে কি পারে। তো এই জিনিসটা কিন্তু অরিন্দম দা করেছে, মানে আমার ক্ষেত্রে, যে না শেলি তুমি একটা রবীন্দ্রনাথের গান করো তো, আমার বিশ্বাস তুমি অনেক ভালো গাইবে। অরিন্দম দাকে খুবই ভালোবাসা জানাচ্ছি এই কারণে যে শেলিকে আপনি নতুন করে দর্শকের সামনে হাজির করতেছেন রবীন্দ্রনাথের গান দিয়ে, যেটা বাংলাদেশের মানুষেরা শেলির মুখে লালন শুনেছে বা অন্যান্য ফোক শুনেছে, রবীন্দ্রসঙ্গীত কিন্তু শোনে নাই সেরকম। আমি যতটুকু জানি। তো এবারে আপনি সেই কাজটাই করেছেন, তো আপনার প্রতি আসলে কৃতজ্ঞতা যে শেলিকে দিয়ে আপনি সেটা নামিয়েছেন। এইটার 2 লাইন না শুনলে না আমার একটু কেমন খটমট লাগতেছে। এই যে রবীন্দ্রনাথের গান যে গাইলি, এইটা একটা 2 লাইন একটু শোনাও না। 2 লাইন? আচ্ছা, মানে 2 লাইন মানে এটা বলার জন্য, তুমি 4 লাইনও গাইতে পারো। করেছিলাম আসলে এই গানটা আমার জন্য একেবারেই নতুন। আমাকে শ্রাবণী সেন বলে একজন অনেক বড় সিঙ্গার আছে, উনি করেছিলেন, ওনার গানটা আমাকে পাঠানো হয়েছিল। তো আমি তো আসলে ওনার মতো গাইতে পারবো না, আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আমি, আর অরিন্দম দাও চেয়েছিল যে এই গানটা না একটু অন্যরকম হোক, একটু ভেঙে আলাদা করে, যে রবীন্দ্রনাথ গান যে ওইরকম করে এটা ভাবগামির মধ্যে গাইতে হবে। একদম এইটা আমার সবচেয়ে এই কথা প্রসঙ্গে একটা মনে পড়ে গেল। নচিকেতা উনি ওই যে পাগলা হাওয়ার বাদলের দিনে ওইটাকে উনি ভেঙে চুরে দিলেন। ভেঙে চুরে দিয়ে উনি বলে যে আমার ধারণা যে রবীন্দ্রনাথ এখন বেঁচে থাকলে, হ্যাঁ তুই ঠিক করেছিস, এরকম করে। এবং উনি একটা বলে এটা একটা আনন্দের গান, আমি খুব একটা বিরস মুখে বসে যে এরকম একটা গাইতেছি, ব্যাপারটা তো এরকম না। আসলে এই যে ভাঙাটা, এইটা আমি জানি না, যারা রবীন্দ্রসঙ্গীত মাফ করবেন, আসলে আমি একদম এটা বিরোধী হয়ে কথা বলছি না, এটা আমি আমার উপলব্ধির জায়গা থেকে বলছি যে গানের তো এক্সপেরিমেন্ট হতে পারে, ওনার স্বরলিপি ডেফিনেটলি ওনার মতো করেই হবে, কিন্তু সেটাকে আমি না ভেঙে যদি গায়কের জায়গা থেকে একটু সুন্দর করে উপস্থাপন করা যায়, একটা নতুন জিনিস তৈরি হতে পারে আমার মনে হয়েছে। একদম সেই আর কি। দিলেন শোনা দেন? আচ্ছা শোনাবো, গান তো শোনাবো, তোমার সাথে দেখা হলেই তো গান রবীন্দ্র প্রসঙ্গ আমার তো অনেক কথা জমে আছে, বুঝছো না, আসলে এক এক করে আবার বলতে থাকি। কথা বললে তোমার সাথে না আছে না যে গানের মুডে আসলে ঢুকতে হয়, হুট করে তুমি বললে 2 লাইন গাও না শিলি, সেটা তো গিয়ে দিলাম, আসলে কেমন জানি একটা মুডে ঢুকতে হয়। আর তোমাকে দেখলে কি হয়, তোমার সাথে গল্প করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাই, আর তখন না আছে। শোনাবো, অবশ্যই গান শোনাবো। ওকে। আর এদিকে রবীন্দ্রনাথের গানও 2 লাইন শোনাবো তোমাকে, ওই গানটা। না ওইটা তো শুনতেই চাইবো। কোক স্টুডিওতে তুমি যুক্ত হলে কেমন করে? কোক স্টুডিওতে অর্ণব দা আমাকে আগে থেকেই চেনে,
তারপর হচ্ছে আনুষে বুবু। বুবুই মূলত অর্ণবদার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা, যে অর্ণব মানে বাংলাতে কোক স্টুডিওতে মানে কোক স্টুডিও আসছে, তাহলে তুমি শিল্পী, তুমি একে দেখো শেলিকে। বুবু আমাকে এমনি খুব ভালোবাসে, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, ভক্তি করি, ভালোবাসি। তো উনি আমার কথাটা না সবার কাছে বলেন আসলে, যে শেলিকে একটু দেখো, শেলি এরকম গায়, যারা আমাকে চেনে না তাদেরকে বলে। তো অর্ণবদাও আমাকে চিনতো না, তখন হচ্ছে বুবু এই জিনিসটা করে দিয়েছে যে ওর গান শোনো। তো গান শোনার পর অর্ণবদা তখন আর কোনো কথা নেই, তারপর থেকে আর কি কোক স্টুডিওর কাজ। অর্ণবদাও চেয়েছে কিন্তু আমাকে ভাঙতে, না, এবং সেটা এরাও মানে কোক স্টুডিও বাংলাও কিন্তু আমাকে ভাঙার চেষ্টা করেছে, কারণ সবাই একরকম করেছে। এবং ওটা তো একটা চ্যালেঞ্জ ছিল তোমার কাছে, না? তুমি সেই চ্যালেঞ্জটাকে মানে কিভাবে উঠলা? মানে এইটা তো টোটাল মানে কম্পোজিশনটা হচ্ছে ফুয়াদ আল মুক্তাদির। তো উনি যখন এটা করলেন, ওনাকে আমরা যেভাবে চিনি যে উনি অ্যাজ এ মিউজিশিয়ান তো একটু মানে আছে না হিপ হপ টাইপের একটু এই ধরনের মিউজিক উনি করেন, সেখান থেকে তোমার মনে হয় না যে আচ্ছা তাহলে আমি তো মানে এটা কি হবে, মানে নিজের প্রতি কনফিডেন্স কি ছিল নাকি না? হ্যাঁ, একদম ছিল। আমি তো আমি আরো ভাবছি যে মানে হোক আমি গেয়ে দিব, না হোক আমি গেয়ে দেবো, এটা কিন্তু অর্ণবদাও জানে। এমন এমন গান আছে যে যখন রেকর্ড করতে গিয়ে যে ওই স্কেলে না কেউ মানে গলা লাগাতে গিয়ে সবারই গলা চিরচিরিয়ে যাচ্ছে, এমন ঝামেলা হচ্ছে। তো ওইখানে ওদেরকে দেখা গেছে যে স্কেলে করছে ওই স্কেল থেকে একটু নামিয়ে ওদের রেকর্ড করা হচ্ছে। আমি বলেছি যে না, যে স্কেল ওই স্কেলেই আমি রেকর্ড করব, তাতে কি হবে, হয়তো একটু চিল্লিয়ে গাইতে হবে, একটু জোরে, একটু শক্তি লাগবে, আচ্ছা দেখি গলা যায় কিনা। তো এই যে ব্যাপারগুলো এরকম করে করেছি। আমি ভেবেছি যে আমি যে এই জিনিসগুলো পারি, এই জিনিসগুলো দাদারা নতুন করে জানুক যে আমি কিন্তু পারি, কারণ এটা তো আমি যেচে কারোর কাছে বলতে চাই না আমি এটা পারি ওটা পারি, সেটা তো কাজের মাধ্যমে তো আমি আমাকে আসলে প্রুফ করতে চাই। একদম মানে আমার প্রুফ করার জায়গাটা পেলে তখন আসলে করা যায়। না না, তুমি এই চ্যালেঞ্জটা যে নাও এবং তুমি মানে এই গায়কের জায়গা থেকে যে অনেক সাহসী এবং অনবরত তুমি ঘন্টার পর ঘন্টা গাইতে পারো, এটা হচ্ছে হয়তো আসলে আমাদের মানে লালন স্যার গান করে এটা দর্শক আপনাদের জানা উচিত। ও কিন্তু এমন না যে 2-3 ঘন্টার প্রোগ্রাম বা 2-3 ঘন্টার ক্রমাগত গান গাইলো, ও ঘন্টার পর ঘন্টা গাইতে পারে। এবং এই শক্তি হচ্ছে ও কোথা থেকে পায় আমি এটা একদম ঈশ্বরের। হ্যাঁ, সেই গুণ ওর মধ্যে আছে এবং আমি চাই যে এই গুণ ওর শেষ অবধি পর্যন্ত এটা থাকুক, কারণ এই রকমের আলাদা এক্সট্রা অর্ডিনারি খুব কম আসলে হয় না, যে প্রতিভা যেভাবে তৈরি হয়, একদমই বাড়িয়ে বলছি না, কিন্তু ও ঘন্টার পর ঘন্টা গাইতে পারে এবং নন স্টপ গাইতে পারে। হ্যাঁ, তো আমরা আজকে আমাদের আড্ডাবাজি, সেই ফাঁকে ফাঁকে আপনারা এর গান নিশ্চয়ই এর আগে শুনেছেন, আরো শুনবেন সামনে। তো আমাদের এখানকার, তুমি আমাদের বাংলাদেশের কোন সিনেমায় কি আর গান গাইলে না? হ্যাঁ, করেছি তো। বাংলাদেশের দুটো সিনেমা রিলিজ হয়েছে, সেটাতে জয় আপার একটা মানে আকরাম খানের নকশিকাঁথার মাঠ, হ্যাঁ আকরাম ভাইয়ের, ওটাতে। আর আরেকটা করেছিলাম অরণ্য আনোয়ারের যে মা সিনেমাটা, ওখানে একটা গান করেছি। দারুণ। আর নতুন তিনটে বলবো না আসলে, হাসিবুর রেজা কল্লোলের লেখা, সুর করা ওনার, তো ওনার কিছু নতুন গান নিয়ে 2-3টা সিনেমাতে আর কি মানে কাজের জন্য বলছে বা আমরা করছি আর কি, চলছে কাজ। এই মানে আছে বাংলাদেশে কাজ করছি ভালোই, যদি বলি একেবারেই করছি না তাহলে ইয়ে হবে, ভালোই করছি সিনেমার কাজগুলো। আমি আসলে এটাই ধরতে চাই, হ্যাঁ মানে প্লেব্যাক করতে চাই, সত্যি কথা বলতে। প্লেব্যাকের একটা মজা কি, এটা না ধরো আমরা যখন কোনো মানে স্টেজে গান করো বা অন্য কোনো আসরে যখন গান করো, কোনো সাধুর সঙ্গে যখন গান করো, তখন আমরা এক ধরনের আত্মিক জায়গা থেকে বা ওই চর্চার থেকে একটা গান তখন পরিবেশন হয়। সিনেমায় যখন গানটা হয় তখন তোমার গানটা যাদের লিপে যাবে বা যে অ্যাটমসফিয়ারের মধ্যে গানটা যাবে, ওই সিচুয়েশনটাকে তোমাকে মাথায় রাখতে হচ্ছে, তোমার মুডটাকে ওই জায়গায় আনতে হচ্ছে। তবে মজার ব্যাপার কি জানো তো, এই যে তুমি বললে যেটা দেখতে হয়, আমি কিন্তু মানে যতগুলো সিনেমাতে গান করলাম আমি না ওই জিনিসটা দেখিনি, আমি না দেখেই করেছি। যেমন মা সিনেমার গানটা তুমি শুনলে বুঝতে পারবে, তুমি আসলে বিশ্বাস করবে না যে আসলে আমি সিনেমাটা না দেখেই গান করেছি। কিন্তু তোমাকে কি ডিরেক্টর ওই সিনেমার প্লটটা তো বলেছে নিশ্চয়ই, যে তুমি এই গানটা কোথায় সে লাগাবে, কোথায় সে ব্যবহার করবে? একটু বলেছে শুধু যে একটা মায়ের হাহাকার ধরো, এইটুকু বলেছে। কিন্তু এত সুন্দর, আমি নিজেই পরে অবাক হয়ে গেছি যে অনেক সুন্দর আসলে গানটা, খুব ভালো গেছে। নিজের গান বলে বলছি না, ওখানে ওই গানটা যেই গাইতো, আমি না গিয়ে যদি অন্য কেউ গাইতো, ওই জায়গাটাতে যেখানে গানটা ইউজ করা হয়েছে অনেক সুন্দর গেছে। না ওইটা আমি, এটা তোমার, এটা কি বলবো, এটা হচ্ছে তোমার এক্সট্রা মেধা,
কারণ আমাকে শোনাও আসলে এটা কেন বললাম, কারণ সিনেমার গানে না ওই অ্যাটমসফিয়ারটা এরকম, আমি যখন কোনো শিল্পী গানটা গাও, যদি সেই প্ল্যাটফর্মটাকে ধরে যখন সে তার আবেগটাকে ওইভাবে ফিল করে যে এইখানে এই যে হাহাকারের কথাটা বললো, বা এইখানে একজন যুগল তাদের মধ্যেকার যে প্রণয়ের কথা তারা বলে যেই রকমের ভালো লাগে নিজেদেরকে সিক্ত করার চেষ্টা করতেছে, ওই অ্যাটমসফিয়ারে আমি এই গানটাকে ব্যবহার করব। এবারে তুমি যখন ওইটাকে বুঝলা যে ঠিক আছে, তখন কিন্তু তুমি ওই ফিলটাকে তুমি ধারণ করবা নিজের মধ্যে। ধরো আমি ধরো এরকম এখন তাকে আছে, হ্যাঁ ঠিক আছে বলো, যখন যখন বলছে না একটু প্রেমিকের বলে একটু কিন্তু এরকম করে থাকতে পারবে, হ্যাঁ একদম এই যে ফিলটা, তো ওই ফিলটা যখন তুমি তোমার মধ্যে যখন ডেলিভার করবে, তুমিই আসলে সেই সময়কার প্রেমিকা একদম। তখন ওই গলায় ওই প্রেমটা না থাকলে হবে না, হবে না, ওটা হবে না। কিন্তু ধরো যদি আমি ওই অ্যাটমসফিয়ারটা না জানি, অর্থাৎ এই গানটাই আমি আরেক রকম ভাবে আসলে ডেলিভার করবো। তো এই প্লেব্যাক সিঙ্গারের হচ্ছে এটা একটা মজা, এবং যা তোমার এটার মধ্যে ভীষণ আগ্রহ, এটা করা উচিত। আমাদের প্লেব্যাক সিঙ্গার এখন কমছে ওরকম আগের মতো। আগে তো আমাদের কত ভালো ভালো শিল্পীরা ছিলেন, এখন অনেকেই নাই, তারপরে কেউ আর এদিকে খুব একটা আগাচ্ছে না, কিন্তু ভালো এটা করা উচিত। এই জায়গাটা একটা অন্য, মানে তুমি তোমার নিজেকে, আমি সেদিন ওই শ্রেয়া ঘোষালের একটা সাক্ষাৎকারে শুনতেছিলাম যে সে ওই যে দেবদাসের যখন গান করছে, তোমার ওইটা আমার প্রথম তখন গান, আমার এই গানটা করতে অনেক সময় লেগেছিল, কারণ বিকজ অফ সঞ্জয় লীলা বানসালি তাকে ব্রিফ করলো যে এই অ্যাটমসফিয়ারে, এবং সেখানে কিছু ছোট ছোট কাজ, মানে হয় না যে একটা গানের মধ্যে তুমি এই যে, কারণ কি ও যখন যাইতে যেয়ে যে এটা করলো, এই যে তখন তুমিও যে একটা করলা, মানে দিস ইজ কল্ড পারফর্মিং আর্ট। এই আর্টটা অবশ্য তুমি যখন গাও তখন এটা তেমনি আর্ট হয় আর কি, সেটা হয়। আচ্ছা, কিছুদিন আগে তুমি সাধু সঙ্গ শেষ করলে তোমার বাবার ইয়ের নামে, এবং প্রত্যেক বছরে করো, তোমার বাড়িতে করো। সাধু সঙ্গটা তোমার কি বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সেই জায়গা থেকে এই সঙ্গটা, নাকি এইটা পরম্পরায় চলে আসছে বলেই সেই ধারাবাহিকতায় করছো, এটা কিনা? আমি দেখতাম আমার বাবা আমার দাদুর মৃত্যুবার্ষিকীতে সাধু সঙ্গ করতেন। আমার বাবা একজন গুরু ধরা মানুষ, আমার মা গুরু ধরা মানুষ, সাধুর পথে। তো ওনাদেরকে দেখেছি যে আমার দাদুর মৃত্যুবার্ষিকী করা, তারপর আমার দাদিমার মৃত্যুবার্ষিকীটা সে করে, এরকম সাধুগুরু ডাকে, সাধু সঙ্গ করে। সে অনেক বড় করে করতে পারতেন না, ছোটখাটোর মধ্যেই করতেন, কিন্তু সাধু সঙ্গটা তিনি করতেন, আমি এটা দেখেছি ছোটবেলা থেকে। তো উনি করতেন, এখন আমিও তো ওনার সন্তানদের মধ্যে আমিও তো এই পথের, তো সেখান থেকে উনি কিন্তু এটা ওনার আসলে কি বলবো, এটা ওনার আসলে প্রাপ্তি, উনি এটা করে গেছেন। এই যে আমি ওনার নামে সাধু সঙ্গটা করি বা সাধুগুরুরা আসেন, এটা ওনারই কর্মফল, উনি করে গেছেন বলেই এখন হয়তো আমি করতে পারছি। বাহ, এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল, এটা একদিকে আসলে বেদনাদায়ক। আজকাল এবং পূর্বেও ছিল, মানে সাধু সঙ্গের সঙ্গে সাধারণ মানুষের এক ধরনের বৈরিতা। কিছুদিন আগে আমরা দুইটা সাধুদেরকে বেধড়ক মানে মারামারি হলো, তাদের উপরে হামলা করা হলো। সাধুরা তো একেবারেই সমস্ত এই জাগতিক যে লোভ লালসা থেকে ওনারা ঊর্ধ্বে, ওনারা এর মধ্যে নাই, ওনারা এগুলো নিয়ে কখনো ভাবে না, একদমই না। তথাপি তাদের প্রতি যে হামলা, তাদেরকে গাইতে না দেওয়া বা তাদের জীবন যাপনে বাধা, এটাকে তো কিভাবে দেখো? এইটাকে দেখছি হচ্ছে, ধরো যে তুমি যতটা নরম হয়ে থাকবে, এটা সারা জীবন তুমি যতটা নরম হয়ে থাকবে, তুমি যদি কাউকে ডিস্টার্ব না করো, তুমি যদি একা একা এক জায়গায় বসে থাকো, দেখবা যে লোকে তোমাকে ডিস্টার্ব করার জন্য আসছে, জিজ্ঞেস করবে ভাই কি ব্যাপার, তুমি চুপ করে বসে আছো কেন, কি করছো, এই তোমার নাম কি, কোথা থেকে এসছো, মানে তুমি কাউকে খোঁচাতে চাচ্ছ না, কিন্তু তোমাকে খোঁচানোর জন্য প্রচুর লোক চলে আসবে। এটা আসলে অনেক আগে থেকে হয়ে আসছে। তো সাধুগুরুরা হচ্ছে এই যে শান্ত থাকে সবসময়, কিন্তু এটা শোনা যায় যে অমুক সাধুকে অমুকরা মেরেছে, এই মাজার ভেঙেছে, এই করেছে সেই করেছে, এগুলো অনেক শোনা যায় না। তো এখন ব্যাপারটা হচ্ছে, ওখানে পাগল ফকির সাধুগুরু এরা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে এই সাধুপথে আসেই মানুষের সাথে মারামারি করার জন্য না, মানব জন্ম সফল করার জন্য আসে। তার মানে কি, হিংসা নিন্দা তম সবকিছু ছেড়ে দাও, মারামারি হানাহানি কাটাকাটি এগুলো সবকিছুর ঊর্ধ্বে যে, মানে সব স্বাদের ঊর্ধ্বে যে সেই তো সাধু। তাহলে সাধুরা তো এমনিতেই শান্ত থাকবে, ওরা পণই করেছে সারা জীবন শান্ত থাকবে। তো এই সুযোগটা যদি সাধারণ মানুষ নেয়, যদি ভাবে যে সাধুরা আসলে দুর্বল, এই দুর্বলটা ভেবেই কিন্তু সাধুদের উপরে হামলাটা করা হয়।
আমার বাড়িটা হচ্ছে ধরো যে একদম মসজিদের ভেতরে। আচ্ছা। আর এটা কিন্তু আমি করেছি সেটা না, এটা আমার বাবা করেছে। তো মসজিদের ভেতরে বাড়ি হওয়ার পরেও আমি ধরো যে সাধুসঙ্গ করছি। হ্যাঁ, আমার বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, আমার মা থাকেন শুধু, আমি গেলে আমি থাকি। তো ওইখানে এত মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে সাধুগুরুদেরকে নিয়ে সাধুসঙ্গ করা, মসজিদের ভেতরে হুজুররা এসে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই যে 24 ঘন্টা সাধুসঙ্গ হয়, বলছি 24 ঘন্টা, আসলে তো সাধুসঙ্গ হয় তোমার মানে 15-20 দিন আগে থেকে শুরু হয়ে যায়, লোকজন আসতে থাকে প্রচুর এরকম করে। হ্যাঁ, তো সাধুসঙ্গটা হচ্ছে, আমার কিন্তু কোনো ঝামেলা হয় না, আমি এদের সাথে কোনো ঝামেলা, খুব ভালো মিল ভালোবাসা আছে এদের সাথে, প্রেম আছে। তোমার কখনো এই প্রবলেমটা ফেস করতে হয় না? এটা করতে হয়নি, হয়তো বা এটা আমার বাবার জন্য, কারণ বাবা বহুত বছর আগে থেকে এরকম করে আসতেছে, তো তাদের সাথে একটা তার প্রেম ছিল, এখন আমার সাথেও এই প্রেমটা আছে আমার এলাকার মানুষের। আমরা প্রথমেই মানুষকে মানুষ না ভেবে ভাবি ছেলে মেয়ে অমুক তমুক, এটা সেটা সব থেকে বড় প্রবলেম। হ্যাঁ, এইরকম জটিলতায় কি তোমার কখনো পড়তে হয়েছে একা জীবন যাপন করতে? যে প্রচুর প্রচুর প্রচুর, এখনো পড়ি মাঝে মাঝে। দেখতে মেয়ে মানুষ, তুমি যতই ছেলে মেয়ের ঊর্ধ্বে ভাবনা চিন্তাটাকে নিয়ে যাও যে ছেলে মেয়ে, কারণ কিসের জন্য আসলে এইটা না কেউ ভাবতেই পারে না। আমি একটা মেয়ে, আমি আমার আশ্রমে দেখা গেছে যে ধরো যে 15-20 জন 50 জন ছেলে আমার আশ্রমে থাকছে, এরকম থাকছে। তো এইটা নিয়েও তো এলাকার মানুষ যে অনেক ভালোবাসে বললাম, এটাও তো ওরা দেখেছে। তো সবকিছু মিলিয়ে আর কি এই ভেদাভেদটা না সবাই করে, এর জন্যই তো আমরা মানুষ ইন্দ্রিয় রিপুর বশবর্তী, কখন কোনটা জেগে যায় বলা যায় না। তোমার প্রথম চিন্তাটাও অনেক হয় না যে আমার সৎ চিন্তা, সেটার জায়গা থেকে তুমি বিশ্বের কাছে যেমন সাইজিকে তুলে ধরতে চাও, ইতিমধ্যে তুমি সেই জার্নিটার মধ্যে রয়েছো। আমি জানি না, আমি অনেক বড় মানুষ না, আমি খুবই ছোট এবং ক্ষুদ্র একটা মানুষ। সাধুগুরুদের প্রতি যে ধরনের আক্রমণ এবং হামলার শিকার তারা হচ্ছেন, এটা বন্ধ হোক। রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে ভালো রাখা, তারা আমাদেরই মানুষ। একদমই। এবার কিন্তু গান না হলে হবে না। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। শুনায়ে লোভের বুলি নেবে না কাঁধের ঝুলি, ইতার আশরাফ বলি, ইতার আশরাফ বলি দূরে ঠেলে নাহি দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। ধর্মকুল গোত্র জাতি ভুলবে না কোকে হজিকির, ধর্মকুল গোত্র জাতি ভুলবে না কোকে হজিকির, কেন্দে বলে লালন ফকির, কেন্দে বলে লালন ফকির, কেমরে দেখায় দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন
সমাজ পাবে গো সৃজন হবে এমন মানব সমাজ। আহ সাধু সাধু সাধু। দেখো ওই সময়ে উনি এই কথা বলে গেছে কত বছর আগে, কত বছর আগে, যে আমরা মানুষেরা যে কোন জায়গায় যাইতে পারি, যে কলিযুগ, আরে কলিযুগ, ঘোর কলি, এই কলিতেই খাইলো একদম। তো এটা কিন্তু সাইজি অনেক আগেই বলে গেছেন, তখনও এই ধর্ম নিয়ে তারা আক্ষেপ করে গেছে, এখনো কিন্তু এই ঘোর কলিতে এসেও যে খুব একটা ইয়ে হয়েছে তা না, এখনো সেই আক্ষেপটাই। যাকে এই বাণী ছড়িয়ে পড়ুক সব জায়গায় জায়গায়। রবীন্দ্রনাথের ওই গানটা একটু শুনতে চাও? তুমি খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো। মানে একতারা ঢুকিয়ে দিয়ে তোমাকে রবীন্দ্রনাথের গান, সেটা একটা ফ্যাক্ট। নারী আসলে কি জিনিস, সে যে অজেয়, এক ফুলের মর্ম জানতে হয়, এইটা যে ফুলে অটল বিহারী, এইটা একটু আমি শুনতে চাই, মানে এটা আমার চাওয়া। যে ফুলে অটল বিহারী, যে ফুলে অটল বিহারী, বলতে লাগে ভয়, এক ফুলে মর্ম জানতে হয়, যে ফুলে অটল বিহারী, যে ফুলে অটল বিহারী, বলতে লাগে ভয়, এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা, ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা, এমন ফুল দুনিয়ায় পয়দা, এমন ফুল দুনিয়ায় পয়দা, জানিলে দুর্গতি যায় ওরে, জানিলে দুর্গতি যায়, এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়।
হ্যাঁ যাতে পয়দা দিনের রাসূল সে ফুল তো সামান্য নয় ওরে, সে ফুল তো সামান্য নয়। এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়। জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া নয় গুরু পূজা। জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া নয় গুরু পূজা। দরবেশি রাজশাহী কয় এ ভেদ বোঝা, সিরাজ শাহী কয় এ ভেদ বোঝা। লালন ভেড়োর কার্য নয় ওরে, লালন ভেড়োর কার্য নয়। এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়। যে ফুলে অটল বিহারী, যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়। এক ফুলে মর্ম জানতে হয়, এক ফুলে মর্ম জানতে হয়। আহা সাধু 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 সাধু, কি অসাধারণ বাণী। কোথাও বাদ দিয়ে যান নাই। যদি লালন সাঁইজিকে কেউ, মানে লালন সাঁইজির বাণী যদি কেউ আসলে বোঝে, তাহলে তুমি জীবন চলার পথে প্রত্যেকটা মানে স্টেপে স্টেপে ওনার আসলে কথা পাবে। দেখো মানে সময় যে কখন ফুরে যায় মানে খেয়াল থাকে না, হয় না, মানে আমাদের এরকমই হয় যে যতবার বসতে টুম করে চলে গেল টাইমটা। এবারও সেই রকম, কিন্তু কিছু করার নেই, এখানে সময় তো একদম বেঁধে দেওয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডার আয়োজন। জানি না আপনাদেরকে কতটা হ্যাপি করতে পেরেছি, বাট আমরা চেষ্টা করেছি, ওকে পেয়েছি সেই জন্য। আর হচ্ছে আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমরা আগামী কোনো পর্বে আবার কোনো বন্ধুকে নিয়ে হাজির হব, আরও নানা রকমের আড্ডার বিষয়বস্তু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন।